আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা কিনা তিনি শুরু করেছিলেন 2013 সালে। কেন 2013 সালে শুরু করেছিলেন? পাকিস্তানপন্থী যারা রয়েছে বা যারা কিনা 1971 সালের সেই যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে বাঙালিদের হত্যা করেছিল, বা জামাত সহ বিভিন্ন জঙ্গি যারা বাংলাদেশের বিভিন্ন মুসলিম বেসড সংগঠন এবং পাকিস্তানপন্থী তারা বাংলাদেশের বহু সাধারণ মানুষকে হত্যা করেছিল পাকিস্তান সেনার সঙ্গে হাত মিলিয়ে। তাদের বিচার করার জন্য 2013 সালে তিনি এই ট্রাইব্যুনাল গঠন করেন। সেই ট্রাইব্যুনালে বহু লোকের ফাঁসি বা সাজাপ্রাপ্ত হয় এবং তারপর 2013 সালে একটা গণ আন্দোলন, জামাতরা পথে বসে পড়ে, ঢাকার শালিমার সহ বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন কিভাবে হটিয়েছিলেন তিনি, সেই চিত্র আমাদের সবারই কম বেশি জানা। যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বাঁচাতে গিয়ে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনকে আটকাতে ঠেকাতে যৌথ বাহিনীর দ্বারা বল প্রয়োগ করে তাদেরকে তুলে ফেলা, তাদেরকে গ্রেফতার করা, আটক করা। সেই সময় অন্তত 15,000 জামাত সহ বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনের যারা কর্মী বা বলা ভালো যারা জঙ্গি, তারা গ্রেফতার হয়। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের যে চিত্র আমরা দেখেছি, সেই চিত্রে পরিষ্কার হয়ে গিয়েছিল যে বাংলাদেশ কিন্তু ভারতের বন্ধু দেশ। এবং ঠিক এই জায়গায় বারবার করে নির্বাচনকে কেন্দ্র করে হোক বা বিভিন্ন ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে হোক, কূটনৈতিক ক্ষেত্রে হোক, শেখ হাসিনার গলায় কিন্তু ক্ষমতা থাকাকালীন একটা সুর শোনা গিয়েছিল বা সুর শোনা যেত ভারতের উপর কৃতজ্ঞতার সুর। এই ভারতের উপর কৃতজ্ঞতার সুরই কি তবে তাকে ডোবালো শেষ পর্যন্ত? কেন? তার কারণটা খুবই স্পষ্ট। ভারত পরিষ্কার করে বুঝতে পেরেছিল বা ইন্দিরা গান্ধী আন্দাজ বা নজরান্দাজ করেছিলেন যে একদিকে পশ্চিম পাকিস্তান, অন্যদিকে পূর্ব পাকিস্তান, এই দুটো পাকিস্তান বা এই দুটো অংশের যদি সংঘাত লেগে থাকে, সেক্ষেত্রে ভারতের উপর জঙ্গি হামলা বা ভারতের উপর কিন্তু এর একটা প্রভাব বরাবরই পড়বে। ঠিক তারই সঙ্গে চীন এবং আমেরিকার যে প্রভাব, সেইটা যদি বাংলাদেশে পড়তে শুরু করে, সেটা তাদের জন্য বা ভারতের জন্য একটু আশঙ্কার হতো। ঠিক সেই কারণেই 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে ভারতের সেনা বা ভারতীয় সেনা কিন্তু পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে এবং এই লড়াইয়ে পরিষ্কারভাবে 93,000 সেনা নিয়ে পাকিস্তান বশ্যতা স্বীকার করে বা রীতিমতো আত্মসমর্পণ করে। এই চিত্র কিন্তু সবার জানা এবং ঠিক সেই চিত্রের উপর ভরসা করে বা সেই চিত্রের উপর দাঁড়িয়ে ভারত কিন্তু ঠিক তৎকালীন সময়ে সাউথ এশিয়ার বা সাউথ গ্লোবাল এশিয়ার একটা অন্যতম ধারাবাহিক নেতা হিসেবে পরিচিতি পায়। এই চিত্রটা একেবারে গুরুত্বপূর্ণ ঠিক বর্তমান সময়ে। তার কারণ 1971 সালের পর থেকে আমরা দেখেছি পাকিস্তান কখনোই ভারতকে আর বন্ধু মানতে পারেনি এবং সেটাই স্বাভাবিক। ভারতও পাকিস্তানকে বন্ধু মানেনি কখনো। ঠিক এই ইকুয়েশনটাই কোথাও গিয়ে বাংলাদেশের সঙ্গে বরাবর কাজ করেছে। তার কারণ যখন বাংলাদেশে বিএনপি ক্ষমতায় এসেছিল, তখন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সময়ে যে অন্তর্বর্তী সরকার গঠন হবে, ঠিক তার 3 মাস আগে গঠন হবে, তার নির্বাচন হবে, এই সমস্ত চিত্রগুলো ছিল। যদিও 1996 সালে যখন একবার শেখ হাসিনা ক্ষমতায় আসে, তখন শেখ হাসিনা কিন্তু চেয়েছিলেন যে এই প্রথাটা উঠুক। তারপর 2001 সালে ফের ক্ষমতা হস্তান্তর। যদিও বিএনপি সেই সময় 3-4 বছর ক্ষমতা রাখলেও তারপরেই কিন্তু জরুরি অবস্থা জারি হয়ে যায়। কিন্তু 2008 সালে পার্মানেন্টলি 16 বছরের জন্য রীতিমতো শাসন করেন শেখ হাসিনা। এই অন্তর্বর্তী সরকার প্রথা 2008 সালের পরেই তিনি উঠিয়ে দিতে চেয়েছিলেন এবং ঠিক সেই মতোই 2008 সালের পর হাইকোর্টের রায়ে, বাংলাদেশের হাইকোর্টের রায়ে সেই অন্তর্বর্তী সরকার প্রথা তুলে দেয়, যাতে করে তিনি নিজে ক্ষমতা থাকতে পারেন। এবং ঠিক এই জায়গায় একটা গ্লিচ যে থেকে গিয়েছে, সেইটা হয়তো তিনি বুঝতে পারেননি। বিশেষজ্ঞরা ঠিক এমনটাই বলছেন যে ঠিক তৎকালীন সময়ে এই অন্তর্বর্তী সরকারের যে প্রসেস, সেইটা তুলে দেওয়া হয় হাইকোর্টের তরফে। সেই হাইকোর্টের রায় সেটা উঠে যায় এবং শেষ পর্যন্ত সেই হাইকোর্টের রায়কে কার্যকর করে সংবিধান বা অ্যাক্ট জারি করে সংসদে সেই বিলটি পাস হয় এবং শেষ পর্যন্ত সেই অন্তর্বর্তী সরকার যে নিয়মটা বা সেই যে প্রসেসটা, সেইটা পুরোপুরি উঠে যায়। তারপর থেকে নির্বাচন নিয়ে 2008 সালের পর 2014 সাল, 2019 সাল, 2024 সাল, 3টি ভাগে ধাপে ধাপে 2014 সালে বিভিন্নভাবে লুটতরাজের অভিযোগ হয়েছে। 2019 সালে ভোট কেউ দিতে পারেনি এবং সেক্ষেত্রে ব্যালটে রাত থাকতেই ভোট হয়ে গিয়েছে, এই একটা অভিযোগ উঠেছিল। এবং 2024 সালে সে তো আরও মারাত্মক অভিযোগ উঠেছিল যে ডামি প্রার্থী দাঁড় করিয়ে সেই ভোট করিয়ে দেওয়ার অভিযোগ। ঠিক এই 3টি ভোট হয়ে যাওয়ার পর আমরা 2024 সালে যে চিত্রটা দেখতে পেয়েছি, কোটা আন্দোলন, বিভিন্ন ক্ষেত্রে সড়কপথ সহ বিভিন্ন আন্দোলন বাংলাদেশকে উত্তাল করে তুলেছিল। কিন্তু এই কোটা আন্দোলন এত বড় আন্দোলন ছিল না প্রাথমিক পর্যায়ে, যে আন্দোলনের উপর দাঁড়িয়ে সরকার পতন হয়ে যাবে।